আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অঙ্গমঞ্চের আমাদের আজকে আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে মুখ ফিরিয়ে নিল বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে অনেক নাটক আমরা দেখছি, কিন্তু এমন দৃশ্য যেখানে একটি দল সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছে, অথচ একই সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে অস্বীকার করছে। যে অঙ্গীকার করেই ক্ষমতার আসনে চেপে বসেছে, ক্ষমতা পাবার ঘণ্টা না ফুরোতেই নিজেকে প্রত্যাহার। এটা নিছক রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা এক বিস্ফোরক বার্তা। প্রশ্ন একটাই, বিএনপি কি শুরুতেই জুলাইয়ের জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালো, নাকি এটি এক হিসাবী রাজনৈতিক চাল? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যখন গণভোটে হ্যাঁ জয়ী হল, তখন রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী পরিষদ গঠনের পথ খুলে যায়। আদেশ স্পষ্ট, নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন। কোরাম 60 জন। কিন্তু শপথের দিন সকালে নাটকীয় দৃশ্য। সাদা আর নীল দুটি আলাদা ফর্ম হাতে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ঘোষণা করলেন যে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। তাদের যুক্তি কি? সংবিধানে এই পরিষদের শপথের বিধান নেই। তৃতীয় তফসিলে সংশোধন ছাড়া শপথ সাংবিধানিক হবে না। এই ব্যাখ্যা আইনি? হ্যাঁ, অনেকটা তাই, কিন্তু রাজনৈতিকভাবে বিস্ফোরক। কারণ একই সময়ে জামায়াত এনসিপির 77 জন সদস্য 2 শপথই নিলেন, অর্থাৎ কোরাম পূরণ হয়ে গেছে। চাইলে তারা পরিষদ আহ্বান করে সংবিধান সংশোধনের কাজ শুরু করতে পারেন। এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি এখন দ্বৈত সাংবিধানিক পথে হাঁটছে? সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ সরাসরি বলেছেন যে আদেশ অনুযায়ী 60 জন থাকলেই পরিষদ কাজ করতে পারে। তাহলে 77 জন চাইলে নিজেদের মতো সংবিধান বানাতে পারেন। অন্যদিকে সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক বলছেন, যদি গণভোটের ফলাফলেই জুলাই আদেশ কার্যকর হয়ে যায়, তাহলে আলাদা পরিষদের প্রয়োজন কি? এইদিকে গণভোটকে বাতিল করার জন্য হাইকোর্টে রিট করা হয়েছে, অর্থাৎ প্রয়োজনীয়তা আছে, অর্থাৎ আইন নিজেই নিজের সঙ্গে সংঘাতে। রাজনৈতিক প্রতিক্রিয়া তা ছিল আরো তীব্র। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে লিখলেন, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ প্রশ্ন তুললেন, দুটি শপথ না নিলে সংসদে গিয়ে লাভ কি? অর্থাৎ বিএনপির এই সিদ্ধান্ত শুধু আইনি বিতর্ক নয়, জোট রাজনীতির ভেতরেও ফাটল ধরিয়েছে। এখন বড় প্রশ্ন, বিএনপি কি ভয় পেয়েছে? হ্যাঁ, পাবারই কথা। তাদের ভয় সংবিধান সংস্কারের মাধ্যমে ক্ষমতার কাঠামো বদলে যেতে পারে। ভয় সংখ্যাগরিষ্ঠ না থাকলে পরিষদের সিদ্ধান্তে তারা নিয়ন্ত্রণ হারাতে পারে। ভয় জুলাই সনদের ব্যাখ্যা অন্যরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারে। তবে বিএনপির অবস্থানও একেবারে অযৌক্তিক নয়। তারা বলছে, সংবিধানেই যদি পরিষদের বিধান না থাকে, তাহলে শপথ কিভাবে? আগে সংসদে আইন আনুন, সংশোধন করুন, তারপর পরিষদ। এটি মূলত একটি সাংবিধানিক প্রক্রিয়ার প্রশ্ন। কিন্তু রাজনীতি প্রক্রিয়ার চেয়ে দ্রুত চলে, কারণ জনগণের প্রত্যাশা ছিল জুলাইয়ের যে গণভোট তার মাধ্যমে বড় সংস্কার আসবে। অনেকেই ভেবেছিলেন ক্ষমতায় এসে বিএনপি দ্রুত সংস্কার প্রক্রিয়া শুরু করবে, কিন্তু প্রথম দিনেই না। এখন দৃশ্যপট আরো জটিল হয়েছে। হাইকোর্টের রিটের কারণে গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। যদি আদালত স্থগিতাদেশ দেন, তাহলে পুরো প্রক্রিয়া ঝুলে যাবে। এদিকে সাংবিধানিক বাস্তবতা বলছে, রাষ্ট্রপতির অধ্যাদেশ সংসদে 30 দিনের মধ্যে অনুমোদন না হলে তা বাতিল হয়ে যায়। তাহলে কি বিএনপি সংসদে জুলাই আদেশ তুলবে, নাকি সংসদীয় পথে নিজস্ব সংস্কার বিল আনবে? মঞ্জিল মোর্শেদের ভাষায়, সংসদে বিল এনে সংবিধান সংশোধন করাই সাংবিধানিক পথ, অন্যথা অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এখানেই মূল নাটক। কারণ যদি জামায়াত এনসিপি নিজেদের পরিষদ আহ্বান করে, আলাদা সিদ্ধান্ত নেয়, আর বিএনপি সংসদীয় পথে আলাদা বিল আনে, তাহলে দেশে কার্যত 2 রাজনৈতিক কেন্দ্র তৈরি হবে। এটি কেবল আইনগত প্রশ্ন নয়,
এটি ক্ষমতার প্রশ্ন। আর বাংলাদেশের ইতিহাস বলে ক্ষমতার প্রশ্ন কখনো শান্ত থাকে না। এখনো পরিস্থিতি বিস্ফোরিত হয়নি, কিন্তু বারুদের গন্ধ আছে। বিএনপি বলছে তারা সংবিধান মেনেই চলবে। সমালোচকরা বলছেন এটি জুলাইয়ের প্রত্যাশার সঙ্গে বেইমানি। বাস্তবতা হলো এই সিদ্ধান্ত দিয়ে বিএনপি একদিকে আইনি নিরাপত্তা নিয়েছে, অন্যদিকে রাজনৈতিক ঝুঁকি বাড়িয়েছে। কারণ জনমনে প্রশ্ন উঠেছে, জুলাই সনদের প্রতি আস্থা ছিল কি, নাকি ক্ষমতায় এসে কৌশল বদলেছে? অবশেষে দাঁড়িয়ে আছে একটি মৌলিক প্রশ্ন, বাংলাদেশ কি সাংবিধানিক পুনর্গঠনের পথে, নাকি নতুন রাজনৈতিক সংঘাতের দিকে? এই সিদ্ধান্ত হয়তো ইতিহাসে একটি ছোট্ট অনুচ্ছেদ হবে, অথবা এটি হয়ে উঠতে পারে নতুন অধ্যায়ের সূচনা। কারণ রাজনীতিতে কখনো কখনো শপথের শব্দের চেয়েও বেশি শক্তিশালী হয় শপথ না নেয়ার সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তই এখন বাংলাদেশের রাজনীতিকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত, উত্তেজনাপূর্ণ উচ্চকক্ষ প্রবর্তনের অজানা সিদ্ধান্ত কি ভবিষ্যতের স্বৈরতন্ত্র ঠেকানোর ঢাল, নাকি নতুন রাজনৈতিক জটিলতার শুরু? গণভোটে হ্যাঁ বলেছে দেশ। 180 কার্যদিবসের কাউন্টডাউন শুরু। একক সংসদের যুগ শেষ করে বাংলাদেশ হাঁটছে দ্বিকক্ষের অজানা পথে। বাংলাদেশ এতদিন পরিচিত ছিল এক কক্ষ বিশিষ্ট সংসদের দেশ হিসেবে। জনগণের ভোটে নির্বাচিত একটিমাত্র জাতীয় সংসদ গ্রহণ করত আইন, বাজেট, রাষ্ট্র পরিচালনার প্রায় সব সিদ্ধান্ত। দ্রুত সিদ্ধান্ত, শক্ত সরকার, এই ছিল যুক্তি। কিন্তু সেই গতি অনেক সময় রূপ নিয়েছে দাপটে, সংখ্যাগরিষ্ঠতার নামে জন্ম দিয়েছে একচেটিয়া ক্ষমতার। জুলাই বিপ্লবোত্তর রাজনৈতিক অভিঘাতে সেই প্রশ্নটাই আবার সামনে এসেছে, ক্ষমতা কি খুব বেশি কেন্দ্রীভূত হয়ে পড়েছিল? এই প্রেক্ষাপটেই সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব, গণভোটে জনগণের সম্মতি এবং নতুন সরকারের সামনে এখন একটাই বাস্তবতা, বাংলাদেশকে 180 কার্যদিবসের মধ্যে একটি উচ্চকক্ষ যোগ করতেই হবে। কিন্তু প্রশ্ন শুরু এখান থেকেই, উচ্চকক্ষ কি, কেন দরকার, আর সবচেয়ে বড় কথা, এটা কি সত্যিই গণতন্ত্রকে শক্ত করবে, নাকি ক্ষমতার আরেকটি স্তর যোগ করবে? উচ্চকক্ষ কি ধারণাটা এদেশে সংসদে একেবারেই নতুন। উচ্চকক্ষ মানে আরেকটা সংসদ, কিন্তু সেটি নিম্নকক্ষের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক। বিশ্বজুড়ে একে ডাকা হয় সিনেট, হাউস অব লর্ডস বা উচ্চ পরিষদ নামে। যুক্তি একটাই, জনগণের আবেগে ভেসে, রাজনৈতিক চাপে পড়ে হুড়োহুড়ি করে যেন আইন না করা হয়। নিম্নকক্ষ যেখানে রাজনৈতিক উত্তাপে ফুটে ওঠে, উচ্চকক্ষ সেখানে ঠান্ডা মাথার জায়গা। এখানে সংখ্যা কম, বক্তৃতা কম, কিন্তু প্রশ্ন বেশি। এখানে হাততালি নয়, চলে বিশ্লেষণ। বাংলাদেশের প্রস্তাবিত উচ্চকক্ষেও সেই দর্শনটাই আনা হচ্ছে। এক কক্ষ বিশিষ্ট সংসদের সবচেয়ে বড় দুর্বলতা সংখ্যাগরিষ্ঠের দাপট। 51% ভোট মানেই প্রায় 100% ক্ষমতা। ইতিহাস বলছে এই ব্যবস্থায় বিরোধী কণ্ঠ ধীরে ধীরে নিঃশব্দ হয়, সংসদ পরিণত হয় রাবার স্ট্যাম্পে। সংবিধান সংস্কার কমিশনের ভাষায় উচ্চকক্ষ হবে সেই দেয়াল যেখানে হুড়মুড়িয়ে আসা ক্ষমতা একবার ধাক্কা খাবে। এই উচ্চকক্ষ আইন আটকে দিতে পারবে না চিরকালের জন্য, কিন্তু প্রশ্ন তুলবে, সময় নেবে, ব্যাখ্যা চাইবে। এই বিলটা কেন দরকার, কার স্বার্থে, কার ক্ষতিতে, এই প্রশ্নগুলো আবার আলোচনায় ফিরিয়ে আনবে। এবার সংসদ গঠন হবে ভোটের অঙ্কে নয়, প্রতিনিধিত্বের ভারসাম্যে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বাংলাদেশের সংসদ হবে মোট 505 আসনে। বদলে যাবে সংসদের চিরচেনা রূপ। এখন থেকে সংসদে 400 আসন, 300 আসনে সরাসরি নির্বাচন এবং 100 আসনে নারী প্রতিনিধিত্ব। উচ্চকক্ষে থাকবে 105 আসন, 100 আসন দলগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে, অর্থাৎ পিআর পদ্ধতিতে। বাকি 5 জন রাষ্ট্রপতির মনোনীত শিক্ষাবিদ, বিজ্ঞানী, বিশেষজ্ঞ। এখানে উচ্চকক্ষের চরিত্র আলাদা। এখানে কেউ সরাসরি প্রচার করে ভোট চাইবে না। এখানে ঢুকবে দলগুলোর জাতীয় শক্তির প্রতিফলন। আপনি যতটা ভোট পেয়েছেন, উচ্চকক্ষে ততটাই জায়গা। পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব মানে ভোটার ভোট দেন দলকে। ধরুন কোনো দল জাতীয়ভাবে
30% ভোট পেল। উচ্চকক্ষে তারা পাবে প্রায় 30% আসন। এর ফলে কি হয়? ছোট দল হারিয়ে যায় না, প্রান্তিক কণ্ঠ সংসদে ঢোকে, একক দলের একচ্ছত্র আধিপত্য দুর্বল হয়। বাংলাদেশের রাজনীতিতে যেখানে জয়ী সব ন্যায় সংস্কৃতি দীর্ঘদিনের, সেখানে এই পদ্ধতি হবে একেবারেই নতুন অভিজ্ঞতা। উচ্চকক্ষ যেহেতু একক কোনো সরকার গঠন করবে না, তাই অনাস্থা আনতে পারবে না, বাজেট আটকে দিতে পারবে না, অর্থ বিল পুরোপুরি থাকবে নিম্নকক্ষের হাতে। কিন্তু আইন, সংবিধান সংশোধনী, রাষ্ট্রের দীর্ঘমেয়াদী কাঠামো, হ্যাঁ, এখানেই উচ্চকক্ষের গুরুত্ব। নিম্নকক্ষ থেকে পাশ হওয়া বিল উচ্চকক্ষে যাবে, সেখানে খুঁটিয়ে দেখা হবে। সংশোধনী আসতে পারে, 2 মাস ধরে প্রশ্ন চলতে পারে। যদি মতবিরোধ হয়, সমঝোতার পথ খোঁজা হবে। এই পদ্ধতি বা এই প্রক্রিয়া সময় নেবে, কিন্তু সেই সময়টাই গণতন্ত্র শ্বাস নেওয়ার জন্য সময় পাবে। রয়েছে সমালোচনা। সমালোচকরা বলছেন উচ্চকক্ষ যেন পরাজিত রাজনীতিকদের আশ্রয়স্থল না হয়, যেন এটি রিটায়ারমেন্ট ক্লাব বা রাজনৈতিক পুনর্বাসন কেন্দ্র না হয়ে ওঠে। আরও প্রশ্ন আছে, নতুন ভবন, নতুন ব্যয়, রাষ্ট্রের উপর চাপ, জরুরি আইনে বিলম্ব আর 2 কক্ষের টানাপোড়েন। এই আশঙ্কাগুলো কিন্তু অমূলক নয়। মূলত উচ্চকক্ষের সাফল্য নির্ভর করবে একটাই বিষয়ের উপর, রাজনৈতিক সদিচ্ছা। গণভোটে জনগণ হ্যাঁ বলেছে, নির্বাচন হয়ে গেছে, জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখন সময় আর সিদ্ধান্তের মাঝে কোনো ফাঁক নেই। 180 কার্যদিবসের মধ্যে সংবিধানে সংশোধন আনতে হবে, কাঠামো দাঁড় করাতে হবে, নিয়ম বানাতে হবে। এই কাজটা যদি তাড়াহুড়ো করে করা হয়, উচ্চকক্ষ ব্যর্থ হবে। আর যদি সততার সঙ্গে করা যায়, এটি হতে পারে স্বাধীনতার পর সংসদীয় ব্যবস্থার সবচেয়ে বড় সংস্কার। উচ্চকক্ষ আসলে সেই প্রশ্ন যেখানে ক্ষমতা নিজের সীমা নিজে টানতে পারে। বাংলাদেশের ইতিহাস বলছে, ক্ষমতার সুযোগ পেলে সবসময় আরও একটু ক্ষমতা বাড়াতে চায়, ক্ষমতার অপপ্রয়োগ করে। আর সেই স্বাভাবিক প্রবণতার বিপরীতে দাঁড়ানোর জন্যই উচ্চকক্ষের ধারণা। আজ যে সরকার ক্ষমতায়, কাল সে থাকবে না, কিন্তু যে কাঠামো আজ বানাতে হবে তা বহু সরকারের মাথার উপর ছায়া ফেলবে। তাই এই উচ্চকক্ষ যদি দলীয় হিসাবের ফসল হয়, তবে সেটি হবে আরেকটি ব্যর্থ প্রতিষ্ঠান। আর যদি এটি সত্যিকারের দ্বিতীয় চিন্তার জায়গা হয়, তবে এটি রাজনীতিকে বাধ্য করবে ধীরে হাঁটতে, কথা বলতে, শুনতে। এখন সবকিছু নির্ভর করছে প্রয়োগের উপর। উচ্চকক্ষ যদি বিবেক হয়, ইতিহাস তাকে সম্মান দেবে। আর যদি এটি সুবিধার আরেকটি সিঁড়ি হয়, জনগণ খুব দ্রুতই বুঝে যাবে ক্ষমতা বদলায়, কিন্তু চরিত্র বদলায় না। বাংলাদেশ আজ এক নতুন পরীক্ষার সামনে। এই পরীক্ষায় পাশ মানে শুধু একটি নতুন কক্ষ নয়, পাশ মানে জামায়াতের সাথে বন্ধুত্ব করতে চায় আমেরিকা। সম্প্রতি এমন খবর প্রকাশ করে রীতিমতো হইচই ফেলে দেয় মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট। বিএনপি বা আওয়ামী লীগের মতো দলগুলোকে বাদ দিয়ে জামায়াতকে কেন হাতে রাখতে চায় ট্রাম্পের আমেরিকা? এ নিয়ে কানাঘুষা কিন্তু ছিলই। গত বছরের সেপ্টেম্বরে এ নিয়ে বিস্তারিত প্রকাশ করে ভারতের জনপ্রিয় পত্রিকা এই সময়। এরপর আলোচনায় সম্প্রতি এই ফাঁস হওয়া ফোন কল, যাতে পরিষ্কার হয় জামায়াতকেই মনে মনে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। Our position is with regards to Jamaat. We are going to talk to Jamaat. We are going to talk to Hafizat. We are going to talk to Islami entity. We want them to be our friends. We want you to pick up the phone and say. তা তো বোঝা গেল, কিন্তু এখন যে প্রশ্নটা সবচেয়ে বেশি আওয়াজ তুলেছে সেটা হলো, জামায়াতকেই কেন লাগবে আমেরিকার? ঘটনা আসলে কি? গত সেপ্টেম্বরে ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া পর্ব 3, ইসলামী জোট গড়ে জয়ী হতে কি পারবে জামায়াত শিরোনামে এ নিয়ে নানা বিশ্লেষণ উঠে আসে। সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করা মার্কিন কনসুলেটের এক কূটনীতিক জামায়াতে ইসলামীকে আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেন। তবে সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের নাম উল্লেখ করেনি। সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী কেন এত প্রিয় যুক্তরাষ্ট্রের কাছে। জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছিলেন। বিশেষ করে 5টি কারণে
তারা জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। এক, তাদের নেতারা উচ্চশিক্ষিত, বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। দুই, তাদের আচরণ খুব ভদ্র সভ্য, কথা বলা যায় তাদের সঙ্গে। তিন, তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপ অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধিতার কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত। চার, জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। পাঁচ, ইসলামী শক্তি হলেও জামায়াত তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীলই বলা যায়। এই সময়ের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে শাসন ক্ষমতায় আসুক জামায়াত। অনেক দশক ধরেই তাদের এই চাওয়া, এ নিয়ে তাদের লুকোছাপ বিশেষ নেই। সেই মার্কিন কূটনীতিক আরও বলেন, যে দেশের ৮০ থেকে ৮৫% মানুষ মুসলমান, সেখানে জামায়াত যদি সরকারে আসে ক্ষতি কি? তারা শৃঙ্খলাবদ্ধ দল, তাদেরও উচিত একবার সুযোগ পাওয়া। কি আছে, ফেল করলে মানুষ সরিয়ে দেবেন? অর্থাৎ হঠাৎ করেই জামায়াতকে চাইছে না আমেরিকা। এর পেছনে দেখা যাচ্ছে বহু ইতিহাস। তো উপরে যে কারণগুলোর কথা উল্লেখ করা হলো, সেগুলো তো জামায়াতের প্রকৃতির কথা। এতে তো আমেরিকার লাভ লসের কিছু নাই। তাহলে কি নিঃস্বার্থভাবেই জামায়াতকে চাইছে তারা? না, সমীকরণটা অত সরল কিন্তু নয়। তাছাড়া দেশটা যখন আমেরিকা, তখন বিনা লাভে সে কোথায় যে নাক গলাবে না, সেটা আপাতত পরিষ্কার। বিশ্লেষকরা বলছেন, বাঙালি আগেও যেমন প্রান্তবর্তী ছিল, ভূরাজনীতির খেলায় এখনো সেই প্রান্তবর্তী রয়ে গেল। আর এই খেলার মূল কলকাঠি নাড়ছে ওয়াশিংটন, যেখানে ক্ষমতার মসনদে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন হলো, জামায়াতকে নিয়ে যুক্তরাষ্ট্রের এই আশাবাদ আসলে কিসের ইঙ্গিত? ট্রাম্পের আমেরিকা কেন বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে? এর উত্তর খুঁজতে হলে তাকাতে হবে পুঁজিবাদী বিশ্বের মোড়লদের পুরনো খাতা আর তাদের তৈরি করা ইতিহাসের দিকে, যেখানে ক্ষমতার হাত বদল হয় কিন্তু নীতি বদলায় না। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, জবরদখল বা নির্বাচনের মোড়কে যেভাবেই হোক, কতিপয়ের শাসন কায়েম করাই পুঁজিবাদী বিশ্বের মূল এজেন্ডা। আর এখানেই জামায়াতের সাথে আমেরিকার গোপন সমীকরণটা মিলে যাচ্ছে। আমেরিকা এমন কাউকে চায় না যে তাদের চ্যালেঞ্জ জানাবে। তারা চায় এমন এক শক্তিকে যারা তাদের সিস্টেমের মধ্যেই থাকবে। জামায়াতকে তারা মনে করে ঠিক তেমনই এক শক্তি। কিন্তু কেন? শুনতে অবাক লাগলেও সত্য। পুঁজিবাদী আমেরিকা আর তথাকথিত ইসলামী মৌলবাদের মধ্যে একটা গভীর আদর্শিক বন্ধুত্ব রয়েছে। দুজনেই সমাজতন্ত্র বা সাম্যবাদের ঘোর বিরোধী। একটু পেছনে ফিরে তাকানো যাক। এই আমেরিকা বা তাদের গোয়েন্দা সংস্থা সিআইএ একসময় পাকিস্তানের মাদ্রাসায় হাজার হাজার যুবককে প্রশিক্ষণ দিয়েছিল, হাতে তুলে দিয়েছিল অস্ত্র। কেন? আফগানিস্তানে সমাজতন্ত্রীদের বা সোভিয়েতদের হটানোর জন্য। তখন এই অস্ত্রধারীরাই ছিল আমেরিকার চোখের মণি। আমেরিকা তাদের ব্যবহার করেছে সমাজতন্ত্রের জুজু দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। আজ বাংলাদেশেও কি আমেরিকা একই খেলা খেলতে চাইছে? বিশ্লেষকরা বলছেন, আমেরিকার কাছে জামায়াত হলো সেই ম্যানেজেবল বা নিয়ন্ত্রণযোগ্য শক্তি। ট্রাম্পের আমেরিকা মনে করে জামায়াত ক্ষমতায় এলে তাদের বাণিজ্যের বা ভূরাজনীতির কোনো ক্ষতি হবে না। তাদের যুক্তি, জামায়াত পুঁজিপতিদের মতোই মুনাফা বোঝে। তালেবান বা অন্য উগ্র গোষ্ঠীর মতো জামায়াতকে তারা আনপ্রেডিক্টেবল এবং অশিক্ষিত মনে করে না। বরং মার্কিন কূটনীতিকদের ভাষ্যমতে জামায়াত নেতারা উচ্চশিক্ষিত ও বাণিজ্যিকভাবে সফল। এই বাণিজ্যিক সফলতাই আমেরিকার কাছে সবচেয়ে বড় যোগ্যতা। কারণ আমেরিকা জানে, যারা ব্যবসা বোঝে তাদের সাথে ডিল করা সহজ। পুঁজিবাদী ব্যবস্থার এক বড় অবদান হলো আজকের এই মাথাচাড়া দিয়ে ওঠা মৌলবাদ। আমেরিকা আফগানিস্তানে যাদের একদিন মুক্তিযোদ্ধা বলেছিল, তারাই পরে তালেবান হয়ে আমেরিকার দিকেই বন্দুক তাক করেছিল। কিন্তু আমেরিকা এই ইতিহাস থেকে শিক্ষা নেয়নি অথবা নিতে চায় না, কারণ তাদের লক্ষ্য সাময়িক স্বার্থ উদ্ধার। বাংলাদেশে জামায়াতকে নিয়ে আমেরিকার এই আগ্রহের মূলে রয়েছে সেই পুরনো কৌশল, সমাজতন্ত্র বা বামপন্থী আদর্শকে দাবিয়ে রাখা। জামায়াতকে আমেরিকা পছন্দ করছে কারণ জামায়াত মুক্ত বাজার অর্থনীতিতে বিশ্বাসী, আর এটাই আমেরিকার দরকার। আমেরিকা জানে
জামায়াত ক্ষমতা এলে বাংলাদেশের অর্থনীতি আমেরিকার কবজা থেকে বেরিয়ে যাবে না, বরং তাদের দাবার গুটি হয়েই থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শৃঙ্খলা। মার্কিন কূটনীতিকরা জামায়াতকে শৃঙ্খলাবদ্ধ দল হিসেবে উল্লেখ করেছেন। এর মানে হলো আমেরিকা এমন একটি দল চায় যারা তাদের নির্দেশ বা পলিসি ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে পারবে। বাংলাদেশে বিএনপি বা অন্য দলগুলোর মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দল বা বিশৃঙ্খলা দেখা যায়, জামায়াতের মধ্যে সেটা সচরাচর দেখা যায় না। এই ডিসিপ্লিন আমেরিকার কাছে এক বড় সম্পদ। তারা মনে করে জামায়াতকে ক্ষমতায় বসালে দেশটি একটি স্থিতিশীল ব্যবস্থার মধ্যে থাকবে, অবশ্যই সেটা আমেরিকার স্বার্থের অনুকূলে। তবে এর পেছনে রয়েছে ভয়ঙ্কর এক বিপদের ইঙ্গিত। আমেরিকা যখনই কোনো ধর্মীয় শক্তিকে রাজনীতির মাঠে প্রমোট করেছে, শেষ পর্যন্ত সেই অঞ্চলের সাধারণ মানুষের কপালে জুটেছে দুর্ভোগ। আফগানিস্তান তার জ্বলন্ত প্রমাণ, সিরিয়ায় কি হচ্ছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। ট্রাম্পের আমেরিকা হয়তো ভাবছে জামায়াতকে দিয়ে তারা এশিয়ায় তাদের প্রভাব বলয় ঠিক রাখবে, কিন্তু দিন শেষে তা বাস্তবায়ন করতে গিয়ে দীর্ঘমেয়াদী এক জটিলতায় পড়ে যেতে পারে বাংলাদেশ, এমনটাই মত বিশ্লেষকদের। তাহলে সারমর্মটা কি দাঁড়াচ্ছে? আমেরিকা কি জামায়াতকে ভালোবেসে বুকে টানছে? মোটেও না। আমেরিকা জামায়াতকে ব্যবহার করতে চায় একটি টুল বা যন্ত্র হিসেবে। 12 ফেব্রুয়ারির নির্বাচন বা ভবিষ্যতের রাজনীতির মাঠে জামায়াত হতে পারে আমেরিকার ট্রাম্প কার্ড। তারা দেখছে বিএনপি বা অন্য দলগুলোর চেয়ে জামায়াত নিয়ে মাঠে আলোচনা বেশি, তাই তারা বাজি ধরছে নতুন ঘোড়ার উপর। কিন্তু এই বাজিতে বাংলাদেশের সাধারণ মানুষের লাভ কতটুকু? বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিবাদ যেমন ভদ্রতার মুখোশ পরে আসে উদারনীতির ভান করে, কিন্তু ভেতরে থাকে হিংস্র দাঁত নখ, ঠিক তেমনি জামায়াতকে নিয়ে আমেরিকার এই নতুন প্রেমের গল্পও আসলে এক বড় ষড়যন্ত্রেরই অংশ। এই প্রেম আসলে বাংলাদেশের গণতন্ত্র বা মানুষের অধিকারের জন্য নয়, এই প্রেম শুধুই আমেরিকার নিজের স্বার্থ রক্ষার জন্য, আর সেই স্বার্থের বলি হতে পারে বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষ। তাই সাবধান হতে হবে আমাদের সবাইকে। থাকুন প্রেসের সঙ্গে।